নমস্কার বন্ধুরা। আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম বিগত 15টা এপিসোড ধরে, তা হলো চলচ্চিত্রের টেকনিক ও টেকনোলজি। এবার সেই সূত্রে আমরা 7 নম্বর অধ্যায়ের দিকে এসেছি। নাম হচ্ছে চলচ্চিত্রের ডিটেল ও সিম্বল। এই চলচ্চিত্রের ডিটেল ও সিম্বলের আজ দ্বিতীয় পর্ব। বাকিগুলো ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। তো দ্বিতীয় পর্বে আমরা মূলত যে সিম্বলাইজেশন বা ছবিগুলো নিয়ে আলোচনা করব, হ্যাঁ, তা হলো মানে কী ধরনের সিম্বল ছবিতে ব্যবহৃত হবে তা কিন্তু অনেকটাই পরিচালক ও কাহিনী নির্ভর। ভুবন সোমের স্থানচ্যুতি বালি মানসিকতার পরিবর্তন বোঝাতে প্রতীকরূপে ব্যবহৃত বিভিন্ন রকমের যে ধরনের যেসব সিম্বল বা কাহানিমূলক পরিচালনা ব্যবহার করা হয়, তা অনেকাংশেই কিন্তু কোনো না কোনো একটা দৃষ্টিবিভ্রম সৃষ্টি করতে পারে বা কোনো রকমের গূঢ় মানসিকতার পরিবর্তন বোঝায়। সিনেমাটোগ্রাফিতে বা সিনেমা তৈরি করার সময় পরিচালকেরা, ডিরেক্টররা যে সমস্ত জিনিস মাথায় রেখে একটা দৃশ্যের শ্যুট করে থাকেন, তার মধ্যে কিন্তু ডিটেলিং বা কোনো একটা দৃশ্যপটের ডিটেলিং কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যেমন মোমবাতির থেকে আগুনের ফলে হচ্ছে মোম গলে গলে পড়া, এটা এক ধরনের মানসিকতাকে ইঙ্গিত দেয়। অনেক সিনেমাতে আমরা সাধারণত দেখে থাকি এই জিনিসটা দেখায়, বা আমরা এটাও দেখে থাকি যে স্বামী স্ত্রীর মধ্যে ক্যাচাল হলো এবং স্ত্রী তারপরে রান্নাঘরে গিয়ে গরম তেলের মধ্যে লঙ্কা দিয়ে দিল, লঙ্কাটা ঝাঁস শব্দে অনেকটা ধোঁয়া সৃষ্টি করলো। এই ধরনের সিনারিও কিন্তু খুব মানে আকচার দেখা যায়, ঠিক আছে? আসলে এই কড়াইয়ের মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে বা লঙ্কা দিয়ে যে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে যে যে শব্দ বা যে একটা হটনেসের ইঙ্গিত দিচ্ছে, তা কিন্তু কর্তা বা কর্ত্রীর মনের অবস্থাকে বোঝানোর জন্যই ডিটেলাইজেশন বা সিম্বলাইজেশনের ব্যবহার করছে। এবার বিভিন্ন রকমের মানে এই ধরনের ব্যবহারিক প্রয়োগ কিন্তু খুবই সীমিত। তবে দর্শকেরা কিভাবে জিনিসটাকে একসেপ্ট করে তা কিন্তু কিছুটা দর্শকদের ওপরেও নির্ভর করে। আম, এরপরে আমরা চলে আসি মূল টপিকে, যেটা নিয়ে আজকে মূলত আলোচনা এই পর্বে করব। এই পর্বটা হয়তো অত বড় হবে না, তাও কিছুটা আলোচনা করে নিচ্ছি। আহ, ফাউটসকে চিত্ররূপ দিতে দিতে গেলে নায়কের মানসিকতা স্পষ্ট করার জন্য যে কোনো একটি ঘরকে অত্যন্ত উঁচু ও অপ্রশস্ত পরিসরের করতে হবে, এবং তার সঙ্গে নায়কের মনের মধ্যে কি ভাব থাকছে তা কিন্তু ডিপেন্ড করে রঙের কালার, মানে রুমের কালারের উপরেও। কাজেই আহ, ওই ধরনের রঙই ব্যবহার করতে হবে যেগুলো হচ্ছে উম, দেওয়াল পর্যন্ত যে সমস্ত রং, মানে দেওয়াল বা রং, যেমন ঘন নীল ছাদ, লাল কালো বা নীল স্লাইড পর্যায়ক্রমে ফেলে ফেলে, বন্ধ জানলার শিকগুলো গাঢ় লাল, আম, এই ধরনের ব্যবহার করা হয়। আর ফিউজ নিচে তার পোশাক হবে মূলত, মানে যে সেই রুমের সেন্ট্রাল ক্যারেক্টারে থাকবে তার পোশাকের রং মূলত হবে হালকা নীল ও হলুদ স্ট্রিপ ব্যবহার করা, এবং তাদের মধ্যে সমকোণে মাঝারি নীল ও কালো রঙের ডোরাকাটা সৃষ্ট আলো ব্যবহার করা যেতে পারে। এই ছবিতে মাথার খুলি, মদের বোতল, বাঁধানো বই, বালির ঘড়ি, তারপর আপনাদের কালো কুকুর, ভাঙা চাঁদ, গির্জা, ক্রস চিহ্ন, কোদাল, কুঠুর, লাল প্যান্ট, কালো কোট, ড্রাম, ধনুক ইত্যাদি প্রতীক বা অনুবাদক রূপে কত বিচিত্রভাবেই না প্রয়োগ করা সম্ভব হয়েছিল। সিনেমাটোগ্রাফিতে বা সিনেমা সৃষ্টি করতে গেলে, একটা সিনেমা শুটিং করার সময় চিত্র পরিচালকেরা এরকম অনেক কিছুই, অনেক ডিটেলিং বা সিম্বলাইজেশনের কিন্তু ব্যবহার করে থাকেন। সেটা জ্বলন্ত মোমবাতি হতে পারে, কিংবা পুরনো অয়েল পেন্টিং বা তৈলচিত্রের সাইড দিয়ে হচ্ছে মাকড়সার জালের মধ্যে মাকড়সা বসে বসে আছে। এগুলো মনের প্রতীকী ভাবকে এক্সপ্লেন করার জন্যই কিন্তু ব্যবহার করা হয়ে থাকে।
হ্যাঁ, মানুষের ছায়ার দৈর্ঘ্যও কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করতে পারে। কাজেই এখানে মানুষের ছায়াও কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। প্রসঙ্গক্রমে অন্তর্মুখী বিভিন্ন দৃশ্যে ফটো বা প্রতিবিম্ব প্রতীকী মানে প্রতিবিম্ব প্রতীকী ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। এগুলো একটা বিশেষ সুবিধা সময় মতো থেকেই যায় যে ত্রিমাত্রিক জগতে দ্বিমাত্রিক রূপের এগুলো মাত্রিকতা আর একটু কম করে দেয়। কোনো একটা দৃশ্যের পেছনে যে সৌন্দর্য রস তাও অনেক সময় কিন্তু প্রতীকের কাজ করে। সেই শিল্প বা সুন্দরের ব্যাপারটি ওই দৃশ্য বা চিত্রকল্পকে প্রতীকী করে তোলে। যেমন রেনেসাঁয় পিকনিক ইন দ্য গ্রাস চিত্রে গ্রামীণ রূপের প্রতি প্রেম যেন প্রাকৃতিক স্তব হয়ে উঠেছে। গাছ পাতা, ফুল ফল, রোদ বৃষ্টি, জল, নদী, শিশির, কুয়াশা, পাখি পোকা ইত্যাদি যেমনি তেমনি ট্রেন, প্লেন, চাকা, চিমনি প্রভৃতি সিম্বল রূপে কিন্তু সমানভাবে প্রযোজ্য। সিঁড়ি, সেতু, ব্যালকনি, পুতুল, পেন্ডুলাম, খেলনা, ঘড়ি, চশমা, আংটি, ছবি, কাঠ, বই, দমকল, ডাকগাড়ি, অ্যাম্বুলেন্স সব কিছুই কিন্তু বিভিন্ন অর্থ বহন করে চলছে। এবং সেকেন্ড নাইট চিত্রে একটি প্রায় নগ্ন দৃশ্যে কামানের অবস্থানের সঙ্গে সঙ্গে জননাঙ্গের সাদৃশ্য কিন্তু খুবই লক্ষণীয়। আবার দুর্গার মৃত্যুর পর হরিহরের বাড়ি ফিরে আসার দৃশ্যটিকে 90 সেকেন্ড স্থায়ী গরুর জাবর কাটা, ঝড়ের পূর্বের থমথমে ভাব ইত্যাদি জিনিসকেও কিন্তু ইন্ডিকেট করে। The end of the St. Petersburg, Ivan the Terrible আর নাইন ইন দ্য ওয়াটার চিত্রে আমরা কিন্তু সিনেমাতে কিন্তু আমরা কিছু জটিল প্রতীকী উপমার সাক্ষাৎ পাই। আম, একটা ট্রেন, মোটর বা বিমানের বিভিন্ন যন্ত্রাংশকেও ব্যবহার করা যায় নানান অবস্থার প্রতীকী রূপে। মোটরের হেডলাইট অনবরত জ্বলা নেভা, গিয়ার বদল, ব্রেক কষা, ঘূর্ণায়মান চাকা, সাইড স্ক্রিন ও অন্যান্য অংশগুলি সমস্তই সার্থক প্রতীক হিসাবে পরিচালনার কাজে লাগে। গদা তার উইকের অ্যান্ড চিত্রে তাদের সার্থক প্রয়োগ দেখিয়েছেন। এই অংশগুলির কম্পোজিশন অফ শর্টসের সুন্দরের মানে একটি সুন্দর উদাহরণ। দৃশ্য বা দৃশ্যাঙ্গের সঙ্গে প্রত্যক্ষ প্রত্যক্ষ সংযোগহীন উপকরণকে উপমা রূপে ব্যবহারের পরিবর্তে এখন ফিল্মে টেকনিকের স্থানচ্যুতি প্রয়োগের দৃশ্য বা দৃশ্যাঙ্ক প্রতীকী ব্যবহার করা হয়ে থাকে। তো যাই হোক, এবার মূলত যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করছি তা কিন্তু আম, বিভিন্ন উপকরণকে উপমা হিসাবে ব্যবহার করার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু এখানে চলচ্চিত্র বা সিনেমাতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করে থাকে। যেমন হচ্ছে বিভিন্ন দৃশ্যাংশের প্রতীকী করে তোলার হচ্ছে, যেমন হচ্ছে ফ্রিজের প্রয়োগ বা ডিপ ফোকাসের ব্যবহার বা আকস্মিক পীড়াদায়ক আলো বা ফ্রেম ছোট করে আসা বা ফ্রেম ছোট করে দেওয়া, অবলিক কি ইনভার্ট করে দেওয়া, ছবিটাকে ইনভার্ট করে দেওয়া। যেমন চিন্তাশীল কম্পোজিশন অফ শর্টসে ধরা যাক রাতে শুয়ে আছে বা সাহিত্য এক ধর্মযাজকের ছবি ধরা যাক সুইসাইড মানে শুটিং করা হচ্ছে। হ্যাঁ, একটা ধর্মযাজক যে রাত্রিবেলা শুয়ে আছে এরকম একটা ক্যামেরার দ্বারা একটা শুটিং করা হচ্ছে, এরকম একটা চিত্র। তো ক্যামেরা তুলে ধরলো নক্ষত্র খচিত আকাশকে, এই বৃহদাকার বনস্পতির ততোধিক বৃহৎ ছায়াকে, জনশূন্য গির্জার বিশাল নীরব বেদী, কাছে দূরে ঝিঝি পোখার ধারাবাহিক ডাক ইত্যাদি। প্রথমে কিন্তু ক্যামেরা এই জিনিসগুলোকে আগে ক্যাপচার করে নিল, তারপরে গিয়ে সেই ধর্মযাজক যে শুয়ে আছেন তার দিকে ক্যামেরা ফোকাস করলো। এই সিম্বলাইজেশন বা ডিটেলিংটা ব্যবহার করলে বোঝাই যাচ্ছে যে সে রাত্রি কত নিশুতি বা গভীর, সে ব্যাপারটাকে বুঝিয়ে দিয়ে তারপরে কিন্তু পরিচালক সবার দৃষ্টি আকর্ষণ করলেন যে ক্যামেরার ব্যবহারের ফলে এক আলাদা মাত্রা পেল এই দৃশ্যটা। হ্যাঁ, যে ধর্মযাজক যে শুয়ে আছেন সে কত গভীর রাতে কীভাবে শুয়ে আছেন
তার সম্পূর্ণ ব্যাখ্যাটা আমরা কিন্তু এই একটা ছোট্ট দৃশ্যের মধ্য দিয়েই পেয়ে গেলাম। কিংবা সেই ধর্মযাজকের অন্তর্দাহক স্মৃতি রোমমন্থন মঠের সহৃদয় সন্ন্যাসিনীর কাছে কীরকম হবে, তাও কিন্তু এই রাত্রের দৃশ্যের দ্বারা কিন্তু প্রকাশ করা সম্ভব। পরিচালক ফ্ল্যাশব্যাক পদ্ধতির ব্যবহার করলেন এবং তার ফাঁকে ফাঁকে দেখালেন যে মঠের ফায়ার প্লেসের আগুন ও তার শিখাকে ছোট ছোট কাঠের টুকরো মাঝে মাঝে অল্প শব্দে ফেটে ফেটে পড়ছে, যে কোনো ফায়ার প্লেসে যেরকম হয়ে থাকে। সুপার ইমপ্রেশনে অনেক সময় সাদৃশ্য বা বিপরীতের প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়ে অনুভূতি বা মন্তব্যকে তীক্ষ্ণ করে সেখানে তার কাজ করে হচ্ছে সিম্বলের দ্রুত ও সুতীব্র ইন্টারকাট করা বা বিভিন্ন দৃশ্যাংশ তখন প্রতীকের কাজ করে, যেমন করেছে ড্রয়ারের জোয়ান অব দি আর্ক চিত্রের জোয়ানের মানসিকতা পরিফুটনের অংশটিকে কিন্তু এই সিম্বলাইজেশন দিয়ে কিন্তু বা ডিটেলিং দিয়ে কিন্তু এক্সপ্রেস করা হয়েছে। প্রসঙ্গক্রমে বলে রাখা যাক যে সার্থক ক্লোজ আপেও এমন অনেক ক্ষেত্রে সিম্বল তুল্য কাজ করে। তার প্রমাণ ওই ছবিতে বিচারকদের মুখের শট, দাঁত, জিভ, আলজিভ পর্যন্ত হিংস্রতাকে সম্পূর্ণরূপে ফুটিয়ে তুলেছে। মিরাকল ইন মিলানের নিলামের দৃশ্যের একই এই প্রসঙ্গে কিন্তু উঠে আসে। ইঙ্গিতময় ইলিউশনের চিন্তাশীল প্রয়োগও প্রায়শই অতীতের ভূমিকা নেয় এবং চিত্রকল্পের ব্যাপকতা ও গভীরতা বৃদ্ধি করে। লক্ষ্য রাখা উচিত ইলিউশনের দৃশ্যটি যেন আগের বা পরের দৃশ্যের সঙ্গে যত বেশি সম্ভব আইডেন্টিফাইড হয়। কোনো দৃশ্য বা দৃশ্যাংশে স্লো বা কুইক মোশনের ব্যবহার, একটি করে অপরটিতে চলে যাওয়া কিংবা যে কোনো একটি থেকে স্বাভাবিক গতিতে ফিরে আসা নিঃসন্দেহের ক্ষেত্র বিশেষে প্রতীকের কাজ করে। আর ছবিতে রঙের ব্যবহার তো সবসময় প্রতীকী পরিমণ্ডল পরিস্ফুট করার জন্যই। বিমূর্তকে মূর্ত করা, আপাত অসম্ভব ভাবনা চিত্রকে রূপ দেওয়া, সিম্বল হিসেবে রঙের প্রয়োগ কিন্তু সরাসরি এবং সে কারণে আরও ফলদায়ক। ছবির সবচেয়ে জটিল ও প্রতীকী অংশগুলি তাই রঙের ব্যবহারে মূর্ত হতে পারে। ফাউন্ডের পূর্বোক্ত উদাহরণ থেকে যে কথা একদম স্পষ্ট, রং যখন মূলত অলঙ্করণের জন্য পৃথিবীতে যে বস্তু বা রং ছবিতে তাদের ঠিক সৃষ্টি করছে তা বোঝানোর জন্য কিন্তু প্রতীক বা সিম্বলাইজেশনের ব্যবহার করা হয়। তো এতে নতুন করে রং কোনো দরজা খুলে দিচ্ছে কিনা, মূর্তই থাকছে। কিন্তু রং ব্যবহার অনেক সময় বিমূর্তকে মূর্ত করে তোলার জন্য ব্যবহার করা হয়। সুতরাং প্রকৃতির রংকে পুরোপুরি অনুসরণ করা যাবে না, অনুসরণ করতে হবে অনুভবের রংকেও। ফলে রঙের কাজটা তখন কল্পনার জগৎকে তুলে ধরা বা ভেতরের রং বাইরের জগৎকে প্রক্ষেপিত করা, বাইরের রঙে ভেতরের জগৎকে প্রতিফলিত করা ইত্যাদি ব্যবহার কিন্তু চলে আসে। রং অন্তরের নিজস্ব অনুভূতি ও ভাবকে ভাষা দেবে এবং মূর্ত করবে, এমনকি অতিরিক্ত অর্থ এনে দেবে। ফলে এবার প্রশ্ন উঠছে যে কোন ভাবের প্রকাশে কোন রং, কোন বিমূর্তকে মূর্ত করে তুলতে রঙের কোন কম্পোজিশনগুলো ব্যবহার করা হয়, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। রঙগুলো প্রত্যেকেই এককভাবে কোনো না কোনো ভাবের প্রকাশক, যদিও স্থানকাল ভেদে ও ঐতিহ্যগত ও ভৌগোলিক কারণে রঙের প্রতীকতায় নানান পার্থক্য পাওয়া যায়। একটা নির্দিষ্ট রং প্রতিটি ব্যক্তির কাছেও একইভাবে প্রতীক না হতে পারে। এইভাবে লাল রং জন্ম ও আশার প্রতীক হিসাবে কিন্তু পরিচয় বহন করে, আবার ভয়, মৃত্যু ও ধ্বংসের প্রকাশও করে। হলুদ হচ্ছে জ্ঞান, আশ্বাস ও তাপের প্রতীক, আবার হিংসা, অবিশ্বাস ও যৌনজাত পাপের প্রকাশও কিন্তু হলুদ দিয়ে করা যায়। সাদা সাধারণত আশা, সেবা, পবিত্রতার রং হিসাবে নৃশংসতার, মৃত্যু, শীতলতাকে বোঝানো হয়। সবুজ হচ্ছে জীবন, তারুণ্য, মুক্তির, আবার ক্রূরতার, অসুস্থতার, ঈর্ষাকেও বোঝানোর জন্য ব্যবহার করা হয়। মানে বোঝা যাচ্ছে পজিটিভ নেগেটিভ দু ধরনের
আম, চরিত্র বা ক্যারেক্টারিস্টিক্সকে এক্সপ্লেন করার জন্য কিন্তু এই রঙের ব্যবহারগুলো হয়ে থাকে সিনেমাটোগ্রাফিতে বা সিনেমাতে। মনে রাখতে হবে, রং একটা মধ্যস্থ জিনিস, মাঝামাঝি একটা ব্যাপার। কোনো দুজনের মধ্যে ও কাদের সঙ্গে তার অবস্থিতি তার উপর নির্ভর করছে সবকিছু। রঙের সহাবস্থান ও রূপান্তর ছাড়া রং কিন্তু অর্থহীন। কয়েকটা রঙের সমাবেশ সবসময়ই তাদের যোগফলের চেয়ে অতিরিক্ত কিছু তুলে ধরে। এইভাবে 7টি রঙের প্রত্যেকটিই কোনো না কোনো ভাবের প্রকাশক, কিন্তু সপ্ত রঙের সমন্বয়ে বিচ্ছুরিত আভাময় প্যাটার্নকে যেন নির্মল ও প্রাণবন্ত আনন্দানুভূতির প্রতিভাত করে তোলে। সুতরাং রং নির্বাচন করতে হবে আবেগময় প্রভাবের দিক লক্ষ্য রেখে। যাই হোক, আহ, এই এপিসোডটা আপাতত এইটুকুই রাখছি, এটা ছোট ছোট এপিসোড করলাম। আম, এরপরে ডিটেলিংটা হচ্ছে পার্ট 3-তে, নেক্সট এপিসোড নাম্বার 17-এ আমরা আলোচনা করব, যেটা শীঘ্রই আমি ইউটিউবে শেয়ার করে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন।